আওয়ামী লীগের কার্যক্রম বা ঝটিকা মিছিল আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হিসেবে আপনি কি মনে করছেন? কারণ মিছিলগুলো কিন্তু দিনকে দিন বড়ও হচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাবে, এটাই তো স্বাভাবিক। আওয়ামী লীগ একটি বিশাল বড় রাজনৈতিক দল ছিল, এখনো আছে, এখনো তৃণমূল পর্যায়ে তাদেরকে তো নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বাদকাবাদ নিষিদ্ধ করা হয়েছে, বাদকাবাদ নিষিদ্ধ। এরকম কোনো এফেক্টিভনেস আমরা দেখিনি। আওয়ামী লীগের প্রচুর লক্ষ লক্ষ লোক আছে, লক্ষ বলে ভুল হবে, কোটি লোক আছে আওয়ামী লীগ করে, যারা যেভাবে করুক এখনো তারা প্রকাশ্যেই করেন। গ্রামে গঞ্জে তৃণমূল পর্যায়ে এখনো আওয়ামী লীগ যারা করে, তারা বলে নাই যে আমি আওয়ামী লীগ করি না, তারা বলছে যে আপাতত আমরা। একটা সময় তো আমরা দেখতে পেয়েছি যে তাদের অবস্থা এমন ছিল যে মাস্ক পরে বের হতো, হেলমেট পরে বের হতো, কিন্তু এখন কিন্তু তারা এই যে আপনি বললেন যে প্রকাশ্যে আসছে, একদম প্রকাশ্যেই কিন্তু হেলমেট পরে বের হতো যারা, আর যারা কিছু বাইরে থেকে চলে গেছে তারাই তো আওয়ামী লীগ না। আচ্ছা, আওয়ামী লীগ তো বিশাল একটি তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ রয়ে গেছে। তো সেই আওয়ামী লীগের শক্তি বলেই একদিন কেউ মাস্ক পরে আসতো, সুপ্ত ভাবে আসতো, এখন তারা মাস্ক পরে আওয়ামী লীগ হচ্ছে। এটা অতি স্বাভাবিক ঘটনা। এখন মাস্ক পরছে না, হাইট থাকে তখন কিন্তু মানুষ নীরব থাকে। মানুষ যখন দরজা খুলে, কিন্তু সবসময় খেয়াল করে দেখবেন, আমরা আগের দিনও দেখছি, আপনি বাইরে দেখবেন, প্রথম দরজাটা খোলেন না, প্রথম জানলাটা খুলে আলোটা দেখেন যে বাইরে সকাল হয়েছে কিনা, জানলা পর্দাটা সরিয়ে দেখেন যে বাইরে আলো আসছে কিনা। আওয়ামী লীগও এতদিন পর্দা সরিয়ে দেখছে আলো আসতেছে কিনা, দেখছে আলো আসতেছে। এখন কিছু জামিন পেয়েছে, আমাদের মমতাজ জামিন পেয়েছে, আমাদের মহিলা বলে নারায়ণগঞ্জের মেয়র জামিন পেয়েছে, আরো অনেকে জামিন পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে, এবং আওয়ামী লীগকে অনেক কাজ করতে দেওয়া হচ্ছে। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন আসছে। আপনি যেমন ছাড়া পাওয়ার কথা বলছেন, এমন ঘটনাও কিন্তু আমরা দেখেছি যে মাত্র বের হয়েছেন তাকে আবার ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সেটা একজন ব্যক্তির অপরাধ, সেটা ব্যক্তির একজন অপরাধের মাত্রা হতে পারে, কিন্তু নীতিগতভাবে তো জামিন দিয়েছে। গতকালকে তো আবুল বারাকাতকে আবার ধরে নিলেন। আবুল বারাকাতের তো অনেক মামলা আছে। আবুল বারাকাত তো বাংলাদেশের একজন, কি বলবো, আমাদেরকে সুশীল সমাজ বা শিক্ষিত সমাজ অনেক মামলার কথা বলছেন, কিন্তু তাকে আবার ধরে নিয়ে গেছে কিন্তু জুলাই হত্যা মামলায়। অপরাধে জুলাই হত্যা হতে পারে, সে তার জড়িত হতে পারে, কিন্তু তাকে তো জামিন দেওয়া হয়েছে। তার মানে জামিন তার জন্য এটা তো জামিন পেতে পারে। তার যদি অপরাধের মাত্রা বেশি, আমার যদি অপরাধের মাত্রা বেশি থাকে, আমি হয়তো তৎকালীন সময় হয়তো সবগুলো অপরাধ আমার সামনে আসে নাই, পরবর্তীতে আসছে, কিন্তু নীতিগতভাবে কোনটা দেখাচ্ছি। এখানে বারাকাত সাহেবের বিষয়টা আপনি ইন্ডিভিজুয়াল তুলতে যান, তাহলে বারাকাত ইন্ডিভিজুয়াল রাখার একটি প্রতিষ্ঠান হয়ে গেছে। এই জন্য বলছি বারাকাত, কিন্তু আদারওয়াইজ আওয়ামী লীগের জন্য কিন্তু আলো খুলে দেওয়া হয়েছে। এবং আমি যেটা মনে করি যে রাজনীতিতে এটি হওয়া উচিত, বাংলাদেশ সরকার যদি করে থাকে এটা কোনো আপত্তি নাই। কে খুলে দিল, সরকার নাকি বিরোধী দল নাকি দেশের মানুষ? কি মনে হয়? দেশের মানুষ, জনগণ তো গ্রহণ করে নিচ্ছে। আমরা তো মনে করি, গণতন্ত্র বিশ্বাস করি, আমরা সাংবিধানিক রাজনীতি, সংবিধানের কথা বলছি। আচ্ছা, আমরা সংবিধান সংস্করণের কথা বলছি। সংস্কার না হওয়া পর্যন্ত এখন এই সংবিধান মোতাবেক রাষ্ট্র চলছে, তাহলে এই সংবিধান মোতাবেক বিনা বিচারিত আটক রাখা যায় না। কাজে কোনো সাংবাদিককে তো আটক রাখা যাবে না, সে আওয়ামী লীগ করুক, যে পার্টি করুক। আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকেও স্পেসিফিক কোনো যদি অপরাধ থাকেও বিনা বিচারিত আটক রাখা যাবে না। আমি তো সমর্থন করতে পারি না। আমি মনে করি বাংলাদেশে বর্তমানে সংবিধান মোতাবেক সরকার চলছে, সংবিধান মোতাবেক দেশে আইন পাস হচ্ছে, বাজেট পাস হচ্ছে, গতকালকে সম্পূরক বাজেট পাস হলো, সব সাংবিধানিক ভাবে হচ্ছে। তাহলে সাংবিধানিক ভাবে তো কাউকে বিনা বিচারে আটক রাখার কোনো সুযোগ নাই। পান্না ভাইকে আজকে ধরে নিয়ে আমরা যেতে পারবো না বিনা বিচারে, আমাকেও কেউ ধরে যেতে পারবে না। না, এই যে কেন পারবে না সেটা সংবিধান নাই, তখন সংবিধান নাই, যখন পারছে তখন সংবিধান নাই। কাজে বলতে হবে সংবিধান আছে কি সংবিধান নাই। এই সরকার চিৎকার করে বলছে তারা সাংবিধানিক ভাবে চলবে। সাংবিধানিক ভাবে চললে তাদেরকে আওয়ামী লীগকে অবশ্যই মুক্তি দিতে হবে। শেখ হাসিনা বিচার করেন, যারা অপরাধ বিচার করেন, এটা সাংবিধানিক দরকার। সকল অপরাধের বিচার দিতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। কাজে এই বিষয়গুলো আপনি যেটা বলতে চাচ্ছেন, ব্যক্তিগতভাবে শুধু আমরা ইভেন জামাত ইসলামের পক্ষ থেকে আমরা মনে করি আমরা কারো রাজনীতি নিষিদ্ধের পক্ষে নই, সবাইকে রাজনীতি করতে দেওয়া হোক। আমি যদি ভুল না করি, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কিন্তু বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভালো কথা, তথ্য উপদেষ্টা বলেছেন যদি এটা হয়তো ভালো কথা, আমি ওয়েলকাম করি এটাকে, স্বাগত জানাই। নয় আওয়ামী লীগের নেতা কর্মীরা, আওয়ামী লীগের নেতা কর্মীরা, আচ্ছা আমি আমাকে সংশোধন করছি, আওয়ামী লীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করতে পারবে। হোয়াটএভার ফর্ম মেবি, আওয়ামী লীগের নেতা কর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে তো অবশ্যই আওয়ামী লীগের নামে করবে না, যেহেতু আওয়ামী লীগের কোনো ব্যানার নাই, এখানে কথার মাপের তো আছেই। কাজে আওয়ামী লীগের নেতাদেরকে যদি নির্বাচন করতে সরকার দেওয়া হয়, আমার পক্ষ থেকে তো আপত্তি করার কিছু দেখি না, এবং জামাত এই ব্যাপারে আপত্তি করবে না, কারণ জামাত ফেয়ার, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষতা বিশ্বাস করে, তারা ন্যায় বিচার বিশ্বাস করে। কারণ জামাতের পক্ষ থেকে এই ধরনের স্থূল রাজনীতি অতীতে যারা করেছে তাদেরকে সমর্থন করে না।
কাজে এখানে যদি আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশগ্রহণ করে আমি ব্যক্তিগতভাবে এবং আমরা সহ আমরা তাদেরকে স্বাগতম জানাবো। ধন্যবাদ। জি, পান্না ভাই, যেমনটি আক্তার ভাই বলছিলেন, বিভিন্ন মন্তব্য তো করলেন, আপনি শুনেছেন, একদম শেষে বললেন। তথ্য উপদেষ্টা সম্বন্ধে আমাদের জাহেদ শামসুদ্দিন বলেছেন যে ওনাকে নাকি ব্ল্যাক লিস্টেড করা হয়েছে বা ইন্ডিয়া ছিল, আমি জানি না। এটা তো তথ্য, যেহেতু উনি উপদেষ্টা বিষয়, তো ওনার তো সবাই জানা কথা। আমি সেটাই তো বললাম, তো এটা না জানা তো অপরাধ, এটা না জানা তো তার অপরাধ। তাহলে সে কি তথ্য প্রধানমন্ত্রীকে দিবে? নিজের তথ্য সে জানে না। কাজে উনি যে আবুল হাসানের বিষয়টা আনছেন, আমি মনে করি ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে এই ব্যাপারে কি করতে হয়। আমি আশা করি বর্তমান সরকার সেরকম একটি ইতিহাসকে ফলো করবেন। জি, বিশ্বাস করে এবং বিষয়গুলোতে বিশ্বাস করে, পজিটিভ বিষয়গুলোতে বিশ্বাস করে। আপনার কোনো মন্তব্য আছে কিনা এই বিষয়ে? মন্তব্য নিষ্প্রয়োজন, তখন আমরা সবাই জানি কে কিসে বিশ্বাস করে। হ্যাঁ, তো জামাত তো নির্বাচনে চাইছিল না, এবং আক্তার ভাই বললেন, আক্তার ভাই আমার মনে হয় এগুলো আক্তার ভাইয়ের পার্সোনাল স্টেটমেন্ট। উনি যাতে বিশ্বাস করে সেই কথাগুলো উনি বলেছেন, সেই জায়গা থেকে ওনার প্রতি শ্রদ্ধাবোধ অনেকেই করেন। পরে উনি জামাতের কিছু কথাবার্তা তুলে ধরেন, এটা হয়তো ওনার জায়গা থেকে উনি করেন, যেহেতু উনি এখন জামাত করেন। জামাত যে উদার গণতন্ত্রে বিশ্বাস করে না তার প্রমাণ তো ডক্টর ইউনূসের যে জঙ্গি শাসন সেই সময়টি। তখন জামাত তো আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়েছে না, এবং যখন ওই কি বলে যে সাবেক সমন্বয়করা একটা মব সৃষ্টি করলো বঙ্গভবনের সামনে, জামাতকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। পরবর্তী তার সাথে আমরা দেখলাম যে আরো অনেক রাজনৈতিক দল গেল প্রাতিষ্ঠানিকভাবে। বিএনপি মৌন ছিল। প্রথমে বিএনপি আপত্তি জানাচ্ছিল যে না, তারা এটা বিশ্বাস করে না যে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে। পরে আবার সেটিকে তারা ওয়েলকাম জানিয়েছিল যখন নিষিদ্ধ করা হলো। আর জামাতের পক্ষ থেকে, এবি পার্টির পক্ষ থেকে নেতারা গিয়ে তো প্রতিনিধি পক্ষ থেকে জানতে চাই এই বিষয়টি আসলে সংসদে আসার মতো গুরুত্বপূর্ণ কিনা। আসার মতো একজন মানুষ যেন গুম হয় বা আসতে পারে, কিন্তু যেখানে হামের টিকা নিয়ে কোনো আলোচনা হয় না, যেখানে শত শত শিশু নিহত হচ্ছে সেটা নিয়ে কোনো আলোচনা হয় না, যেখানে মার্কিন চুক্তি নিয়ে কখনো কখনো আলোচনা হয় না, এই জিসান কি গুম হলো না হলো এটা আমার কাছে কোনো ম্যাটারই করে না। সেখানে সংসদের লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে এটা নিয়ে আলোচনা কিছু হয় না। যদি এটি হয়ে থাকে সেটি আমাদেরকে মনে করতে হবে নাটক। কিভাবে টাইম পাস করা যায়, কিভাবে সংসদকে একটু উত্তপ্ত ভাবে মানুষের সামনে মানে তুলে ধরা যায়, প্রাণবন্ত সংসদ চলছে, এগুলো সির্ফ নাটকের অংশ মনে হয় তখন সাধারণ মানুষের কাছে। মনে হয় যেমন একসময় আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলেমিশে সংসদ চালিয়েছে, বিরোধিতা খাতিরে কথিত বিরোধিতা করেছে। এখন মনে হচ্ছে যে সরকারের কথিত বিরোধিতা করছে জামাতে ইসলামী কিংবা এনসিপি, আবার এনসিপি বা জামাতে ইসলামের কথিত বিরোধিতা করছে বিএনপি বা সরকারি দল। তাদের কাছে কিছু না, সংসদে কি আলোচনা হচ্ছে আপনি বলুন তো? এই যে আক্তার ভাই যে বললেন আবুল বারকাত সাহেবের অসংখ্য অপরাধ ছিল, থাকতে পারে, আমি আক্তার ভাইয়ের সঙ্গে দ্বিমত পোষণ করছি না। অসংখ্য অপরাধের মধ্যে কি, আমি তো একটা অপরাধের অভিযোগ দেখি। সেই অভিযোগটা কি, জনতা ব্যাংকে উনি যখন চেয়ারম্যান ছিলেন তখন অনেক টাকা লুটপাট হয়েছে, তার দায় তার কাঁধে কিছুটা বর্তায়। অবশ্য অথবা উনিও দুর্নীতি করতে পারেন, আমি জানি না, যেহেতু অভিযোগ উঠেছে 297 কোটি টাকা ওই এনএনটেক্স নামে কি একটা কোম্পানিকে দেওয়া হয়েছিল লোন, সেখান থেকে 9-6 করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমার বিষয় হচ্ছে যে অসংখ্য অভিযোগ তো দেখি না, এই একটি অভিযোগ দেখি। তার আরেকটি বড় অভিযোগ ছিল তার বিরুদ্ধে, কি বলুন তো সেটি হচ্ছে তিনি বাংলাদেশের যে মৌলবাদ সাম্প্রদায়িকতাবাদের উত্থান, সেই মৌলবাদের পেছনে অর্থ কিভাবে কাজ করে, অর্থের কিভাবে যোগান হয়, সংস্থান হয়, এসব নিয়ে তিনি একটি বই লিখেছিলেন, মৌলবাদের অর্থনীতি। ওটাই হচ্ছে ওনার মূল অপরাধ। ওইটি ওনার মূল অপরাধ হওয়ার কারণে জামাতের চক্ষুশূল হয়েছেন উনি অনেক আগে থেকে, এবং চক্ষুশূল হওয়ার কারণে ওনার বিরুদ্ধে অস্ত্রটা প্রয়োগ করা হয়েছে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময়। আমার কথা হচ্ছে যে আমি যদি আক্তার ভাইয়ের সাথে একমত পোষণ করি যে তিনি অসংখ্য অভিযুক্ত, আচ্ছা অভিযুক্ত হতে পারে, বিচার করুন, জামিন হবে না কেন? প্রায় 10.5 মাস 11 মাস পর একটা মামলায় জামিন হলো, জামিন হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা মামলায় অ্যারেস্ট করতে হবে। সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে 12টি মামলা বা প্রথম দিকে 10টি মামলা ছিল, মানে একটা পর একটা আসছিল। যখন একের পর এক মামলা জামিনগুলো হয়ে যাচ্ছে, যখন আপিল করছে, আপিল বিভাগ থেকেও জামিন হয়ে যাচ্ছে, তখন তার বিরুদ্ধে আবার নতুন করে 2টি মামলা দেওয়া হলো। ওই 2টি মামলা জামিন হলো, চেম্বার জজ আদালতে গেল রাষ্ট্রপক্ষ জামিন ক্যান্সেলের জন্য, আপিল বিভাগ চেম্বার জজ থেকে আপিল বিভাগে পাঠানো হলো, তো ওখান থেকেও জামিন হয়ে যাওয়া হলো। তখন সেলিনা হায়াৎ আইভীর যিনি আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, উনি আমারও আইনজীবী ছিলেন,
তার প্রতি আমার শ্রদ্ধা, তিনি সহ তার অ্যাসিস্ট্যান্ট সহকারী মিলে একটি আবেদন করলেন আদালতের কাছে যে সেলিনা হায়াৎ আইভীকে যেন আর কোনো মামলা, মানে জেলে থাকাকালীন সময় বা কারাগার থেকে বের হওয়ার আগে আর কোনো মামলায় হয়রানি না করা হয়। এবং আদালত সেই ধরনের একটি নির্দেশনা দিল। অর্থাৎ বিচারকরাও জানেন, আদালত তো জানে যে কিভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে। নির্দেশনা দিল যে সেলিনা হায়াৎ আইভীকে যেন নতুন কোনো মামলা দেখিয়ে হয়রানি না করা হয়। অধ্যাপক ডক্টর কলিমুল্লাহ, তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ, তিনি করেছেন কি করেননি আমরা জানি না, ধরে নিলাম তিনি করেছেন, আরে বিচার তো হবে। 10.5 মাস তিনি কারাগারে রয়েছেন। এই কেবল 2 দিন আগে তার বিরুদ্ধে যে মামলাটি ছিল সেখানে জামিন হয়েছে। তা আমার কথা হচ্ছে যে আরে ছাড়েন না, মুক্ত করুন। কারাগারে থাকতে একের পর এক মামলা, এগুলো তো মানুষ জানে। এবং এই যে বেনজির আহমেদকে, যেটা টক অফ দ্য কান্ট্রি, আপনাদের কালে কণ্ঠ সবচেয়ে বোম ব্লাস্টিং রিপোর্টটা করেছিল, রিপোর্টটা তো না, রিপোর্টগুলো করেছিল, আনন্দ তাকে ফেরত নিয়ে আসতে কেমন পারেন? আমি এই জন্য বলছি, তালে গোলে তাল গোল পাকিয়ে ফেলছে সবকিছু। ডক্টর ইউনূস করেছেন, এই সরকারও করছে। আওয়ামী লীগ কি করেছে না করেছে কিন্তু 15 বছরের কাহিনী, সেগুলো পুরনো কথা। কিন্তু কথা হচ্ছে তার বিরুদ্ধে শুধু যদি দুর্নীতির অভিযুক্ত থাকতো, বেনজির আহমেদের বিরুদ্ধে যদি হত্যা গুমের অভিযোগ থাকতো আওয়ামী লীগ সরকারের সময়, অথবা তিনি যখন র্যাবের ডিজি ছিলেন বা আইজিপি ছিলেন, আচ্ছা তিনি তো দেশ ছেড়ে চলে গেছেন আওয়ামী লীগ সরকারের সময় শেষের দিকে, হ্যাঁ, তাকেও 24 হত্যাকাণ্ডে ঢুকিয়ে দেওয়া হয়েছে আসামির তালিকায়। এইবার তিনি তো বেঁচে গেছেন এই হত্যাকাণ্ডের আসামি হিসেবে। কেন বেঁচে গেছেন? তিনি তো দুবাই আছেন, দুবাইতে আটক অবস্থা আছেন। যদি এরকম মনে হয়, দুবাইয়ের সঙ্গে তো আমাদের প্রত্যর্পণ চুক্তি নেই, যদি দুবাই গভর্নমেন্ট মনে করে যে তার বিরুদ্ধে মামলাগুলো উদ্দেশ্য প্রণীত রাজনৈতিকভাবে, তাকে কিন্তু ফেরত দিবে না। এই একটা জায়গায় তো বেনজির আহমেদ বেঁচে যাবেন এবং তিনি আপিল করবেন, এবং তার পক্ষে হিউম্যান রাইটস ওয়াচ আছে, এবং তার বিরুদ্ধে অন্যান্য যে মামলাগুলো আছে সেগুলোও যদি রাজনৈতিক মামলা, আমি ওটাকে সংশোধন করি, হিউম্যান রাইটস ওয়াচ আমি স্পেসিফিক্যালি ওইভাবে বলতে চাচ্ছি না, মানবাধিকার সংগঠনগুলো থাকতে পারে এবং থাকবে, আপনি নিশ্চিত থাকেন। এবং যদি মনে হয় যে সবকিছু রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হবে, তাকে তো দেশে আনতে পারবেই না, এবং উনি আপিল করে ওখান থেকেও জামিনে বেরিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আমি জায়গায় আসি, বিষয়টা হচ্ছে যে করেন ভাই, বিচার করেন, কোনো সমস্যা নেই, আমরাও চাই যে এইসব অপরাধ বিচার হোক, কিন্তু এগুলো যে সেফ হয়রানি, 11.5 মাস বা 10.5 মাস পর একজন মানুষের জামিন হলো, তিনি কারাগার থেকে বের হবেন, তার আগে আরেকটা হত্যা মামলা, এটা কোন কথা? জি, আমরা উত্তর পেয়েছি। আক্তার ভাই, আপনার কাছে আসি। আপনি তো নিশ্চয়ই জানেন যে 8 দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর খবর পাবার পর সেই হাসপাতাল বন্ধের ঘোষণা কিন্তু এসেছে, আমরা জানতে পেরেছি। এবং জুলাইয়ে যে শিশু গুলো আসলে মৃত্যুবরণ করেছে, তাদের হত্যা করা হয়েছে এমন বিষয় উল্লেখ করে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু হত্যা মামলা হয়েছে। এখন এই 8 দিন হাসপাতালের 6 শিশু এবং যদি জুলাইয়ে শিশু হত্যার সংখ্যা সব যদি এক করে হামের শিশু মৃত্যুর সংখ্যার সাথে মিলাই, হামের শিশুর মৃত্যুর সংখ্যাই কিন্তু বেশি হবে। কিন্তু এই হামের আক্রান্ত শিশুদের যে মৃত্যু হলো, এর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বা নেওয়া হচ্ছে না, দুটোই বলতে চাই। কেন হচ্ছে না বা কেন আসলে আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, আপনার কাছে কি মনে হয়? দেখেন, আইনি ব্যবস্থাটা কি? একজন ডাক্তারের কাছে কি রোগী মারা যাবে না? তাহলে কি ডাক্তার মার্ডারার হয়ে যাবে? একটা লোক তো চিকিৎসার জন্য যাওয়া মানে তো 100% গ্যারান্টি তো কেউ দিতে পারতেছে না যে সে হবে না। আমি বলি না যে একজন ডাক্তারের কাছে রোগী মারা যাওয়াটা কাঙ্ক্ষিত, আমি সেটা বলছি না। যেই 6 শিশুর কথা বলছি, যেই 6 শিশু তো সুস্থ ছিল। 6 শিশু সুস্থ থাকলে কি অসুস্থ হতে পারে না? মারা যেতে পারেন। দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। মৃত্যুর দায়িত্ব ডাক্তারের না, মৃত্যুর দায়িত্ব দালানটার না, মৃত্যুর দায়িত্ব সিস্টেম, মৃত্যুর দায়িত্ব কারো না কারো ব্যক্তিগত গাফিলতি, কোনো একটা পর্যায়ে কোনো ব্যক্তিগত গাফিলতি, সে গাফিলতি যারা যারা করছে সেখানে হবে। মাথা ব্যথা হচ্ছে, এটা তো মাথা ব্যথাটা এখানে হচ্ছে, কিন্তু উপসর্গ তো এখানে হচ্ছে, কারণটা তো এখানে না, কপালে তো কারণটা না। মাথা ব্যথার কারণটা তো কপালে না, মাথা ব্যথার কারণটা আমার সমস্ত শরীরের বিভিন্ন জায়গা থেকে হতে পারে। চিকিৎসাটা তো সারা শরীরে করতে হবে। এখন যদি আমি মাথাটাই কেটে ফেলি তো হবে না। 6টি শিশু মারা গিয়েছে, এটা শুধু অনাকাঙ্ক্ষিত না, অনবীরিত না, এটিকে মনে করে অমানবিক আচরণ, ওই হাসপাতাল কর্তৃপক্ষের চরম উদাসীনতা। আমি তাদেরকে ক্ষতিপূরণ করাতে পারি, তাদেরকে আমি এই ধরনের ব্যবস্থা যাতে পুনরাবৃত্তি না হওয়ার ব্যবস্থা করতে পারি, কিন্তু হাসপাতালটাকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা বাংলাদেশ সরকারের নাই।
থাকতে পারে না। আমি সেটাই বোঝাতে না, চেয়েছি থাকতে আপনাকে। পারে না। আমি এটা আপনাকে- অবৈধ কাজ করেছে জি। বাংলাদেশ সরকার, অবৈধ কাজ করেছে, হয়তো এখন আইন নেওয়া আসতে পাবে না, এই জন্য তো ফেসিস্ট হয়। জনাব আক্তার, আমি মনে হয় আমার প্রশ্নটি বোঝাতে পারিনি। আমি আরো একবার বলতে চাই যে আদিন হাসপাতালে 6 শিশু মৃতের ঘটনায় হাসপাতাল বন্ধ করবার ঘোষণা দেওয়া হয়েছে এবং জুলাইয়ে শিশু হত্যার দায়ে শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। দুটি সংখ্যা যোগ করলেও কিন্তু হামে যত শিশু মারা গেছে তার চেয়ে বেশি হবে না, বরং অনেক বেশি কম হবে। কিন্তু হামে যে এতগুলো মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া যাবে না, সেটাই আমার প্রশ্ন। হামের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়ার কিছু নাই, বা কেন হচ্ছে না না সেটাই আমার হামের প্রশ্ন। বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিছু নাই, কারণ হামে আক্রান্ত শিশু না না, হামে আক্রান্ত হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। আচ্ছা, এখানে হাম আপনার কাছে সিরিয়াস হতে পারে। আমি যখন পরিসংখ্যানবিদ হিসেবে, আমি যখন পরিসংখ্যান নেই, তখন দেখি বাংলাদেশে প্রতি বছর 30 থেকে 35 লক্ষ শিশু জন্মগ্রহণ করে। এই 35 লক্ষ শিশু তো বেঁচে থাকবে না। 100%, আমেরিকা তো 100% শিশু বেঁচে থাকে না, মার্কিন যুক্তরাষ্ট্র 100% বেঁচে থাকে না। এখানে যদি 35 লক্ষ শিশুর থেকে যদি যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 1003 জন, 1030 জন, সেখানেও তো আপনার আমার প্রতিদিন 15 থেকে 20 জন শিশু মারা যাওয়ার কথা। না, অতীতে তো এখন আমাদের দেশে হামে এত শিশু না না, মারা যায়নি। এর চেয়ে এখন অনেক মারা বেশি যাচ্ছে, এটা তো আপনি অস্বাভাবিক। পরিসংখ্যান রাখেন নাই, এর চেয়ে বেশি রেখে রাখা হয়েছে। হামে আক্রান্ত হয়ে মারা গেছে? মারা যাবে না কেন? হাম তো নতুন রোগ নাকি? না না, এই যে গত 15-20 বছরের মধ্যে এত শিশু মারা গেছে, হাজার মারা গেছে না, আপনি রেকর্ড রাখেন নাই। বলেন তো, আপনি আরে বলেন। আমার পাশে বাচ্চা মারা গেছে, আমার আচ্ছা, আপনার পাশে মারা যেতে পারে, কিন্তু রেকর্ড রাখেন এই যে না। প্রায় 700 মতো শিশু সরকারি হিসেবে মারা 700 গেছে কিছুই না, কারণ আমার তো মারা যাওয়ার কথা হিসাব মতো 9000 হামে। পরিসংখ্যানের হামে? যে কোনো শিশু মৃত্যু আহা, হারে। এখানে হাম নিয়ে কথা তো হচ্ছে। শিশু হামটা মানে কি? শিশু মৃত্যু 3টা কারণ আছে, 3টা কারণ শিশু মৃত্যু। তার মধ্যে একটা হলো এই হাম, একটা পোলিও, একটা যেটা শিশুদের মধ্যে হয়, তার মধ্যে মেল নিউট্রিশন, মাদার্সের যদি প্রপার ওয়েট না দেওয়া হতে পারে, শিশু মৃত্যুর কতগুলো কারণ তো আছে। তার কিন্তু মধ্যে আমরা তো হামের কথা বলছি, হাম আপনি তো যে শিশু মৃত্যুর পরিসংখ্যানের জন্য, কথা বলছেন, আমি বয়স্ক লোক তো হামে মারা যাবে না। এত বেশি সংখ্যা কিন্তু আমরা না আগে না, এত দেখিনি। বেশি সংখ্যা পরিসংখ্যান আপনি রাখেন নাই, আচ্ছা। রেকর্ড রাখেন নাই। আপনি রেকর্ডটা দেন, আপনি পরিষ্কার দেন যে এর আগে 2022 সালে, 21 সালে, 20 সালে, 18 সালে, 19 আমি সালে। রেকর্ডটা আপনাকে আমি দিচ্ছি, এখন রেকর্ডটা দিচ্ছি। ওয়েট ফর 1 ইয়ার, সি টেক এ রেকর্ড। এই মৃত্যুর হার না, কমবে না। আমরা ভবিষ্যতে এই যে যেতে চাচ্ছি না, আমরা অতীতের কথা শুনেন, বলছি। এই প্রতিদিন 5 জন 6 জন মৃত্যুর হার আমি পান্না ভাইকে স্বাস্থ্যমন্ত্রী বানায় দেই এবং পান্না ভাইয়ের গণগোষ্ঠী সবাইকে নিয়ে ডাক্তার বানায় দেই, তারপরে যদি উনি ওই 0.03 থেকে নামায় আনতে পারেন, আমি ওনাকে নোবেল পুরস্কার মানে এর আগে কি ছিল জি, হামের আমি বিষয়? বুঝতে ছিল তো, পেরেছি, তবে- প্রচার হয় না, আপনি না, না, প্রচার জনাব করেন আক্তার, না। আপনি কি আপনি তাহলে প্রচার- এটাই বোঝাতে ছিল যাচ্ছেন না, যে এটা এখন প্রায় যে শূন্যের সংখ্যা নিয়ে হামের এসেছে। মৃত্যুর, এটি আসলে প্রতি বছরই এমন সংখ্যা থাকে? স্বাভাবিক, তাই তো পরিসংখ্যান বলে আমাকে, তাই তো আমাকে আচ্ছা। শিশু মৃত্যুর হার যেটা বলা তাহলে হয়েছে। আমার ঘাটতি থাকতে না না, পারে, আমার আমার জানা বলছি ছিল না। শিশু কিন্তু এখন ধন্যবাদ, আপনাকে আমি এখানে আমার যেটা উত্তর আপনি পেয়েছি। করতেছেন, যেখানে আমি কেন কি বলছি, হ্যাঁ। আপনি কিন্তু দিনের মৃত্যুটাকে, শিশু মৃত্যুটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছেন এটা এনে। না, আপনি সেটি 3টাকে একখানে একদমই করবেন না, আপনি কিন্তু শেখ হাসিনাকে ওই মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য আপনি না, ডাইভার্ট একদমই না, করতেছেন। একদমই না, এইটা আপনাকে একদমই না। মনে রাখতে হবে, 3টা আলাদা কেস। যদি এই হত্যার জন্য সরকারি ব্যবস্থা হামের জন্য হয়ে না, না, থাকে, আপনি- সেটা শেখ বিচার হাসিনার করতে হবে, তো বিচার হয়ে গেছে, সেটা তাকে তো বিচার ফাঁসি করতে দেওয়া হবে, হয়েছে। শেখ হাসিনার ফাঁসির বিচার আদেশ এসেছে। কার্যকর করতে হবে। সেই শেখ হাসিনার বিচার কার্যকর করতে হবে, ফাঁসি হয়ে গেছে বললে হবে না, ফাঁসি কার্যকর করতে হবে। আবার ওই 6টি শিশুর হত্যার জন্য সুষ্ঠু বিচার করতে হবে। বিচার মানে আদিনকে আমি আমার উত্তর পেয়েছি, বন্ধ করতে ধন্যবাদ। হবে, আমি আমার আদিনকে উত্তর পেয়েছি। হ্যাঁ বন্ধ করতে হবে। জি, থ্যাংক জি, ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। জনাব পান্না, আপনার কাছেও একই প্রশ্ন উত্তর জানতে চাই। বর্ণা, আমি এখানে বসে মানে নিজেকে অপরাধী মনে হচ্ছে, ঘেন্না হচ্ছে নিজের প্রতি যে আমরা কোন রাষ্ট্রে বাস করছি, কোন দেশে বাস করছি। একটু আগে আক্তার ভাই পলিটিক্যাল কিছু বিষয়ে ভালো কথা বলছিলেন, মনে হচ্ছিল, আমি নিজেই বলেছি এটা ওনার পার্সোনাল স্টেটমেন্ট। এখন আক্তার ভাই একেবারে জামাতের প্রতিনিধি হিসেবে কথা বলছেন কেন, আমি বলছি একটু সরি, আমি আক্তার ভাইকে অ্যাটাক করে কোনো কথা বলতে চাই না। আমি ওভারঅল বলি, আমরা জ্ঞান পাপীর মতো কথা বলি যখন কিনা শিশুদের নিয়ে আমরা রাজনীতি করি। যে 6 শিশু আদ্দিন হসপিটালের ম্যানেজমেন্টের গাফিলতির কারণে, তাদের নানান ধরনের ত্রুটির কারণে মৃত্যু ঘটেছে, সেই 6 শিশু মৃত্যু যন্ত্রণা আমরা অনুভব করি। একইভাবে অনুভব করি যেই